নমস্কার, আমি মালবিকা আর আপনারা দেখছেন মেইনস্ট্রিম লা এসেনশিয়ালস। মেইনস্ট্রিম লা এসেনশিয়ালসে আজকে হচ্ছে গল্পের আসর। গল্পের আসরে আমরা গল্প করতে বসেছি। আর আপনাদেরকে তো বলাই ছিল যে 16 তারিখের পর 16 জুলাইয়ের পর আমার বড় ভিডিও আসবে, লাইভও আসবে। তাই আজকে প্রত্যেক স্যাটারডে এবং সানডে আমরা চেষ্টা করি গল্পের আসরে এক একজনের সাথে গল্পে মেতে উঠতে, গল্পের আড্ডা দিতে। আজকে আপনাদের সামনে যার সাথে পরিচয় করাবো, যার সাথে আড্ডা দেব, যার সাথে গল্প করব, তার নাম সুশান্ত ঘোষ ওরফে বাবন। তিনি কি করেন তার মুখ থেকেই আমরা সবটা শুনে নেব। অ্যাকচুয়ালি উনি বিলং করেন এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রিতে। চলুন আলাপ করে নিই। নমস্কার। নমস্কার। আপনি সবার প্রথমে আমাদের মেইনস্ট্রিম লা এসেনশিয়ালসের দর্শকদের আপনার সম্পূর্ণ একটা পরিচয় দিন, তারপরে আসবো আমরা গল্পের আসরের আড্ডাতে। নমস্কার বন্ধুরা, আমি সুশান্ত ঘোষ বাপন। আমি ক্যারিয়ার শুরু করি এডিটিংয়ের কাজ দিয়ে, মানে সম্পাদনা। তো সম্পাদনা আমি দীর্ঘ 10 বছর করেছি। তারপরে আমি আস্তে আস্তে ক্যামেরার কোর্স করি, সিনেমাটোগ্রাফি। তো এখন বর্তমানে আমি ডিওপি টালিগঞ্জের, এবং সঙ্গে আমি ডিরেকশনও দিচ্ছি। আমার পরিচালনায় অলরেডি যে ছবিগুলো করেছি, আমাদের ঠিক এই মুহূর্তে আমাদের যে ডিরেক্টর এই মুহূর্তে আমার ক্যামেরার পেছনে মিস্টার অমৃতাবদা, তিনিও অভিনয় করেছেন। খুব ভালো অ্যাক্টর, গুণী মানুষ। তো সবাইকে ওয়েলকাম। আচ্ছা, একটা প্রশ্ন মনের মধ্যে জাগছে যে এই এখনকার দিনে হোক বা আগেকার দিনে, মানে প্রতিটা সময়ই এই প্রফেশনে কারোর বাড়ির লোকজন মানে ইচ্ছা করে, মানে তারা খুব উইলিংলি কাউকে এই ফিল্ডে আসার অনুমতি দিতে চান না। তাহলে আপনি এই প্রফেশনে যে এসেছেন, তাতে আপনার মানে পরিবারের তরফ থেকে হোক বা কাজের জগতে হোক, কতটা ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে আপনাকে পেরোতে হচ্ছে? সিনেমা তো এখন তো এটাকে প্রফেশন বলা হচ্ছে, আগে বলা হতো সিনেমা লাইন। ঠিক আছে। তা যখন আমি প্রথম আমার বাড়িতে বলি, আমি এই দিক থেকে খুব লাকি যে আমার বাবা গভর্নমেন্ট সার্ভিস হোল্ডার, মা বিজনেস ওম্যান, মা বিজনেস করতেন। আমি যখন বাড়িতে বলি, তা আমি লাকি এই কারণে আমার বাড়ি থেকে কোনো আপত্তি আসেনি সে অর্থে। তো তারা খুব বললো, ঠিক আছে, তোমার যেটা পছন্দ সেটাই করো। তো আমি প্রফেশনে এলাম। আমি বিগত 22 বছর আমি ইন্ডাস্ট্রিতে, 2003 সাল থেকে। তার আগে আমি, আমার বাড়ি যেহেতু কল্যাণী নদিয়া জেলা বড় জাগুলিয়াতে, তো 3 বছর আমি ওখান থেকে আপ এন্ড ডাউন করেছি অনেকটা। হ্যাঁ, তারপর 2003 থেকে আমি টালিগঞ্জে আমি সেটেল হয়ে যাই। যাওয়া সেটা খুব সমস্যা। হ্যাঁ, তা সেখান থেকে আমি, আর যখন ক্যারিয়ার শুরু করি, আমি সেই সময়ের আমার ইন্ডাস্ট্রির খুব ভালো ভালো গুণী মানুষদের সঙ্গে আমি চলে আসি সংস্পর্শে। তো তাদের হাত আমার মাথায় ছিল। তো তাদের গাইডেই আমি কয়েকজনের নাম বলতে পারি, ইন্টারভিউ যেহেতু দিচ্ছি। বালিগঞ্জে আমার এক বন্ধু, নামটা বলতে এই মুহূর্তে না বললে না, তার ডাকনাম বুম্বা, সারথী গুহ, আমাকে প্রচণ্ডভাবে মেন্টাল সাপোর্ট দিয়েছে। আর এছাড়া আরও নাম বলতে গেলে বলতে হয়, অমিতাভদা আছেন, আমাদের বিশ্বজিৎ রয়, আমার দাদা বিশ্ব রয়, মিউজিক ডিরেক্টর। তা এরকম দাদারা আমাকে খুব সাপোর্ট করেছেন। আর প্রথম যে বড় ব্রেকটা আসে, সেটা ক্ষুদিরাম চক্রবর্তী বলে একজন ইন্ডাস্ট্রির খুব পুরনো প্রডিউসার ছিলেন। ক্ষুদিদার সঙ্গে জয়েন্টে আমি আমার বন্ধু স্বপন সাহাকে নিয়ে একটি সিনেমা করলাম 2006। হিরো ছিল প্রসেনজিৎ চ্যাটার্জি। তো 2006 সালে এই ব্রেকটা আমার কাছে খুব বড়। হ্যাঁ, খুব কাছ থেকে তাদের সংস্পর্শে থেকেছি। হ্যাঁ, রামোজি ফিল্ম সিটিতে গিয়ে 18 দিন আউটডোর করা। হ্যাঁ, সেখানে প্রসেনজিৎ চ্যাটার্জির মতো গুণী মানুষের সঙ্গে, হ্যাঁ, একসঙ্গে সেটে থাকা, তাদের কাছ থেকে তাদের কাজ দেখা। তখন ক্যামেরাম্যান ছিলেন বি সতীশ, খুব নামকরা ক্যামেরাম্যান। হ্যাঁ, তো তার থেকেও, তার কাছে, তার সংস্পর্শে থেকে তাদের কাজের প্যাটার্ন ওটা জানা, শেখা। তখন রিলে শুট হতো, তারপর তো ধীরে ধীরে ডিজিটাল এসেছে। হ্যাঁ, তা বলতে গেলে এই স্বপন সাহা, বি সতীশ, প্রসেনজিৎ চ্যাটার্জি, আমাদের সারথী গুহ, ক্ষুদিরাম চক্রবর্তী, যাদের নামগুলো না বললে নয় এই মুহূর্তে,
তো এদের সংস্পর্শ পাওয়াতে আমি মোটামুটি নিজেকে লাকি বলেই মনে করি। আর সঙ্গে তো মা বাবার আশীর্বাদ আছে। সে তো অবশ্যই। আচ্ছা, আপনার তো দুটো কাজ আমরা জানলাম, একটা হচ্ছে সিনেমাটোগ্রাফি, একটা হচ্ছে আপনার ডিরেকশন। এই দুটো কাজেই আপনি মনোনিবেশ করলেন কেন? মানে আরো তো মানে আপনি তো দেখতে শুনতে সব ঠিকঠাক, তাহলে তো আপনি তো অভিনয় জগতেও আসতে পারতেন। আপনি এই দুটো কাজের মধ্যেই নিজেকে আবদ্ধ রাখলেন কেন? অভিনয়ের অফার আমায় মানে আমি যখন ক্যারিয়ার শুরু করি তখন থেকে আমার কাছে আসছিল, এসেও ছিল, কিন্তু ওই যেটা হয় কলকাতায় থাকা ওই সময় খরচা সাপেক্ষ, নিজের ফ্ল্যাট তখনও হয়নি, তো রেন্টে থাকতাম একাই, প্রচুর খরচা। তো বুঝতে পারতেন মানে ইচ্ছা করলেই বাসে উঠি, ট্রামে উঠি, অটোতে উঠি। কয়েকজন খুব নাম করা ওই সময়কার অ্যাক্টার যারা অভিনেতা, বন্ধু বান্ধব হয়, কাজ করতে গেলে তো বন্ধু হবেই। তা আমার একদিন কাজের ফাঁকেই আড্ডা দিচ্ছিলাম, তা হঠাৎ একটু ক্রাইসিসের কথা আমি শুনলাম ওদের মুখ থেকে, যেটা কি যে বাপন তোমার এখানে যে মাঝে মাঝে আসি, ঠিক আছে, এরকম না মাঝে মধ্যে না যে গাড়িটা নিয়ে আসি তাতে তেল ভরার টাকাও থাকে না। আচ্ছা কেন, তোমরা খুব মজায় আছো? যে কেন? দেখো আমি তো মানে আমার বন্ধু যে অ্যাক্টার সে বলছে আমরা তো এখন পাবলিক ফিগার, আমরা চাইলেও কিন্তু তোমাদের মতো বাসে ট্রামে এসব উঠতে পারবো না, অটোতে উঠতে পারবো না, একদমই তাই, আমাদের গাড়িতেই উঠতে হবে। হ্যাঁ অবশ্যই, হ্যাঁ, আর নিদেন পক্ষে ট্যাক্সি নিয়ে আসতে হবে, তা তো আসতে গেল 100 টাকার উপরে খরচা, ঠিক আছে, তোমাদের যেটা 10 টাকায় হয়ে যাবে আমার সেটা 100 টাকা। আমার মাথায় এগুলো না তখন কাজ করতো, তখন আবার সত্যি তো আমি যদি ক্যামেরার সামনে যদি বাই চান্স লোভে পড়ে চলে আসি, ওই ইচ্ছা তো সবারই হয়, একদমই তাই, কন্টিনিউ যে আমি কাজ পাবো তার কোনো ইয়ে নেই, একদম না। তাহলে কি আছে, আমার হাতে যদি সেই সময় যদি 50 টাকাও পকেটে থাকে, আমি আমার ওই যেটা ট্রান্সপোর্ট খরচাটা আমার অনেক কমে যাবে, আমার লাইফস্টাইলটাও অনেক আমার নর্মাল থাকবে। কিন্তু যখনই পাবলিক ফিগার হয়ে যাবো আমার মনে হয় যেন কত সেটাকে মেনটেন করতে গেলে আমার একটা প্রচুর টাকা। এই জন্য তো অনেক মানে অ্যাক্টর অ্যাক্ট্রেস ডিপ্রেশনে চলে যায়, কারণ তাদের লাইফস্টাইলটা তারা যেভাবে মানে গুছিয়ে নিয়েছিল, তো পয়সা যখন কাজ থাকে না তখন তাদের খুব মানে খারাপ অবস্থা হয়ে যায়, সেটা সাধারণ মানুষ জানতে পারেন না। এটা কিন্তু প্র্যাকটিক্যাল, একদম খুব খারাপ লাগে। তার জন্য বললাম না, ঠিক আছে আমি টেকনিক্যাল ফিল্ডেই থাকি, ক্যামেরার পেছনেই থাকি, পাবলিক ফিগার হলাম না, ঠিক আছে, আমি অল্পটা লাইফস্টাইলটাকে নর্মালি রাখি। যাই হোক, তো ক্যামেরা তো করছিলামই, তা ক্যামেরা করতে করতে এবার একজন ডিরেক্টর হতে গেলে আপনাকে যেমন ক্যামেরার কাজটাও জানতে হবে, এডিটিংটাও জানতে হবে, সঙ্গে প্রোডাকশনটাও জানতে হবে, তবেই গিয়ে কিন্তু আপনি ডিরেকশনটা জানবেন। তাহলে এগুলো সহজে হবে না। তো আমাকে 10 বছর সময় লেগেছে। 10 বছর আমি ক্যামেরা, প্রথমে তো সম্পাদনা ফার্স্ট করেছিলাম, এডিটিংটা, তারপরে ক্যামেরা 10 বছর, দেন আমি ডিরেকশনের কাজে হাত দিলাম। এবং আমার প্রথম ছবি ক্যানভাস, আর সেকেন্ড ছবি আমি করেছিলাম একটি বিগ বাজেট, ডি এক্সপ্রেস, ঠিক আছে। মোটামুটি তখন আমার মনে আছে আমি ওই সময়ও মানে এটা লকডাউনের আগে আমরা শুট করেছিলাম, আমি মুম্বাই থেকে আর্টিস্ট নিয়ে এসেছিলাম। রাজাক খানের প্রথম একটি বাংলা ছবি যেটা আমাদের ডি এক্সপ্রেস উনি কাজ করেছিলেন। হ্যাঁ, তো এইভাবে ক্যামেরা এবং ডিরেকশন। আপনার কিছু উল্লেখযোগ্য কিছু ছবির নাম বা আপনার ক্যামেরা করা কিছু ছবির নাম যদি বলেন তো খুব ভালো হয়। ডকুমেন্টারি বা আপনার যে সিনেমা। তো যেহেতু আমার কেরিয়ার ডকুমেন্টারি ফিল্ম দিয়ে শুরু, ডকুমেন্টারি ফিল্ম এবং প্রচুর মিউজিক ভিডিও, ঠিক আছে, তো মিউজিক ভিডিও করেছি কুমার শানু থেকে শুরু করে রূপঙ্কর দা, হালফিলে একদম নতুন আমাদের যে এখনকার আর্টিস্ট অঙ্কিতার যে এই বছর 2025-এর পয়লা বৈশাখের যে গানটাই, ওটা আমারই শ্যুট করা, আমারই ডিরেকশনে, টাইমস মিউজিক থেকে সেটা রিলিজ, দেখতে পাবেন। মন দিতে চাই, এতে গেলো মিউজিক ভিডিও। হ্যাঁ, মিউজিক ভিডিও শখানেক হয়ে আছে। আর ডকুমেন্টারি যদি বলি, ডকুমেন্টারি প্রচুর করেছি। তার মধ্যে যেটা বলছি, আমার যেটা পার্সোনালি ভালো লেগেছে সেটা হচ্ছে এনএফডিসির একটি উদয় শঙ্কর ওপরে মিউজিক্যাল ডান্সের ওপরে একটি ডকুমেন্টারি হয়েছিল, যেটি ডিরেক্টর ছিলেন দিশারি চক্রবর্তী। তো উদয় শঙ্করের উপরে এনএফডিসির এই ডকুমেন্টারি আমার খুব ভালো লেগেছিল শুট করে, তাতে আমি ডিওপি ছিলাম। আর আরেকটি ডকুমেন্টারি করেছি, সেটা হচ্ছে ন্যাশনাল জিওগ্রাফি চ্যানেলের মেগা ফেস্টিভ্যাল বলে একটি সিরিজ হয়,
এখনো। আচ্ছা ঠিক আছে, তার যে বাংলার যে সেগমেন্টটা দুর্গাপুজো মেগা ফেস্টিভ্যাল, ওটি 6টা এপিসোড ন্যাশনাল জিওগ্রাফি, এই ডকুমেন্টারিটা আমারই করা, মানে আমি ডিওপি তার। আর ছবির ক্ষেত্রে যদি বলতে হয়, আমাকে ছবিতে প্রথম ডিওপি হিসাবে, সিনেমাটোগ্রাফার হিসাবে আমাকে সুযোগ যিনি করে দিয়েছিলেন বিশ্বনাথ চক্রবর্তী ডিরেক্টর, তার ছবি ক্ল্যাপস্টিক। তা সেখানেও আমি সৌমিত্র চ্যাটার্জির মতো আর্টিস্টকে পেয়েছি। হ্যাঁ, ক্ল্যাপস্টিক রিলিজ ছবি, আপনারা জানেন, ভালো ছবি। আর আমার যেটা লাস্ট রিলিজ যেটি, সেটাও খুব ভালো, রাজা ব্যানার্জির পান্তুয়া সিনেমাটি। হ্যাঁ, পরাণ বন্দ্যোপাধ্যায়, খরাজ দা, এনারা সব ছিলেন, লিলি চক্রবর্তী এনারাও ছিলেন। একটা বাচ্চাকে নিয়ে গল্প। তো মাঝখানে আরো আছে প্রচুর ছবি, গভীর গোপন বৃষ্টি, আরো সব আছে। তো এই পান্তুয়া আমার খুব ভালো লেগেছে। আর হ্যাঁ, আমারও ভালো লেগেছে, তাই তো, পান্তুয়া আমারই করা। আর প্রথম ওই বিশ্বনাথ দার যে ছবিটি ক্ল্যাপস্টিক, যেহেতু আমার প্রথম ছবি ডিওপি হিসাবে, তো এই দুটো ছবি এখনো অবধি আমার কাছে, আমার নিজের কাছে আমার ভালো লাগে। আচ্ছা, আপনার আপকামিং কোনো কাজ মানে আসছে যেটা, সেটা যদি একটু বলেন, মানে খোলসা করে, পুরোটা জানতে চাইছি না, মানে আপনি কি কি কাজ করতে চলেছেন আগামী দিনে, সেটা যদি একটু বলেন। এখন যে আমার পরবর্তী যে প্রজেক্টগুলো আছে, তার মধ্যে প্রথমেই বলি ইন্দ্র ছবির নাম। আর একটি আমাদের বায়োপিক তৈরি হচ্ছে। আচ্ছা, আমাদের ইংলিশ চ্যানেল পার করে যে এলেন ছেলেটি, হ্যাঁ, মিস্টার রবিন বলদেব, সুন্দরবনের, হ্যাঁ, তালদির ছেলে, আমার খুব বিশেষ বন্ধু। ও ইংলিশ চ্যানেল জয় করে এলেন 2025-এ, মে মাসে ফিরেছে। তা রবিন বলদেবের উপর একটি বায়োপিক তৈরি হচ্ছে, সেটাও আমি করছি, খুব ভালো, আমাদের টিম করবে। তো আরেকটি ছবি আছে, একটি বাচ্চা গোয়েন্দা, ঠিক আছে, আমি নাম বলছি না, এটা বাচ্চাদের ছবি, ভীষণ ভালো। তো 2025-26-এ আমাদের এই 3টে প্রজেক্ট এখন সিনেমা ডকুমেন্টারি আমাদের পাইপলাইনে আছে। বাচ্চাদের যে সিনেমাটি হচ্ছে, আর এটা প্রডিউস করছে প্রজাপতি ইনফোকম, মিস্টার প্রদীপ প্রধান। আচ্ছা, হ্যাঁ, তো দেখবেন বাচ্চাদের ছবিটা, আশা করি খুব ভালো লাগবে। একটা কথা জিজ্ঞাসা করতে ইচ্ছে করছে, এই যে ধরুন আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রি বা এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রি সাধারণ মানুষের কাছে তো অনেকটাই মানে ভীষণ আকর্ষণীয় আর খুবই ভালো লাগার একটা দিক, কিন্তু আমরা যারা এই ইন্ডাস্ট্রিতে থাকছি, কাজ করছি, তারা তো জানি যে এই ইন্ডাস্ট্রিটা কতটা ডার্ক। তো সেই ক্ষেত্রে আমার একটা প্রশ্ন, যে এইখানে মানে এই জগতে কাজ করাতে আপনার কোনো প্রেমিকা বা গার্লফ্রেন্ড বা কাউকে ভালো লাগা হয়েছে কিনা সেটা একটু বলবেন, আর যদি না হয়ে থাকে কেন হয়নি সেই কারণটা একটু জানাবেন। মজার প্রশ্ন এটা। তো গার্লফ্রেন্ড বা প্রেমিকা যদি বলতে হয়, হ্যাঁ, ফিল্ম ইন্ডাস্ট্রিতে আমার হয়েছে। তো গার্লফ্রেন্ড আমার ক্যামেরা, আচ্ছা, আর প্রেমিকা ডিরেকশন, সিনেমা। না, মজা। আসলে কেরিয়ার শুরুটা মানে এতটাই চাপের, এতটাই কঠিন, কারণ আমরা তো ফিল্মি ব্যাকগ্রাউন্ডের ছেলে মেয়ে না, তো পুরো অন্য সেক্টর। সেখান থেকে আমার বাবা, কাকা বা দাদা কেউ এই প্রফেশনে নেই, একদমই আমি নিজে একা একা এসেছি। তো কেরিয়ারটা সম্পূর্ণ নিজেকে তৈরি করতে হয়েছে বা হচ্ছে এখন। তো এই ব্যাপারটা যে প্রেম করে যে সময়, আমি নষ্ট বলবো না, প্রেম করার মতো যে সময়টা না, ওটা সত্যি আমরা পাইনি। আচ্ছা, আমি মানলাম, কিন্তু মন আর দিমাগ সেখানে তো কখনো মানে ক্রাইসিস আছে, এই আছে, ওই আছে, সবটাই মানা যায়, কিন্তু এই এত লোকের সাথে কাজ করছি, কাউকে দেখে মনের ঘন্টি কি বাজেনি? হ্যাঁ, নিশ্চয়ই বাজে, মানে বেজেওছে, না বাজার কিছু নেই। কিন্তু বললাম না, ওই যে কেরিয়ার, ঠিক আছে, মাথায় এসেছে, আবার কখন যেন ওই কাজের চাপে সেটা মাথা থেকে বেরিয়ে গেছে। ভালোবাসাটা বলতে পারি, ভালোবাসাটা কখনো হয়নি, মানে ভালোবাসাটা তো একটা আলাদা জিনিস না, মিথ্যা কথা বলা হবে, সত্যি বলছি, মানে ভালোবাসাই হয়নি, কাউকে ভালো লেগেছে, ভালোবাসা হয়নি। তার মানে ভালো লাগার ভালোবাসাটা কি, তার মানে আমরা আলাদা করে দেখছি এখন? তাহলে কি মনে হয়? না, ভালো লাগা ভালোবাসা অবশ্যই একটু আলাদা। হ্যাঁ, ভালো লাগা এক জিনিস, ভালোবাসা এক জিনিস। হ্যাঁ, যাই হোক, এটা খুব, কি মনে হচ্ছে যে ভালোবাসলে কি আটকা পড়ে যাবেন? একসময় মনে হতো, একদমই তাই, একসময় মনে হতো সেটা। কলকাতা বা বেঙ্গলি ইন্ডাস্ট্রিতে এমন কোনো দুজন হিরো হিরোইন যাকে আপনার খুব পছন্দ বা যাদের কাজ আপনার ভালো লাগে,
আর মুম্বাইয়ের বলিউড ইন্ডাস্ট্রিতে দুজন হিরো হিরোইনের নাম বলুন যাকে আপনার ভালো লাগে বা যার কাজ আপনার মন ছুঁয়ে যায়। অবশ্যই প্রথমে আমি আমার বাংলা ইন্ডাস্ট্রি নিয়েই বলবো। এক কথায় আমার খুব পছন্দের মানুষ, ভালো সম্পর্ক, একটা সময় খুব ভালো আমাদের কাজও করেছি একসঙ্গে দাদার সঙ্গে, প্রসেনজিৎ চ্যাটার্জি। কেমন ব্যবহার তার? খুব ভালো, খুবই ভালো, খুব ভালো, হেল্পফুল, হ্যাঁ, খুব ভালো মানুষ। আর আরেকজন ব্যক্তি যিনি এই মুহূর্তে নেই আমাদের মধ্যে, আমাকে খুব স্নেহ করতেন, আমাদের সৌমিত্র চট্টোপাধ্যায়। আচ্ছা, হ্যাঁ, তা আর ওনার সম্বন্ধে কিছু বলার নেই, ঠিক আছে, ভালো মানুষ আর ভালো অ্যাক্টর। তো কিছু আমি নতুন করে কি বলবো ওনাদের সঙ্গে। আচ্ছা, এনারা আমার পছন্দের। আর বলিউডের যদি বলেন এই মুহূর্তে তো রাজকুমার রাও খুব ভালো কাজ করছেন, তাই তো। আর আমি বাংলা ছবি যখনই করি ডিরেকশনে পরিচালক, আমার কোথাও যেন আমার টালিগঞ্জের পাশাপাশি আমি একটু বলিউড থেকে একটু শিল্পী আনার চেষ্টা করি। আমার একজন আর্টিস্ট হলে আমি বলিউডের নেই, এই যে। তো আমাদের এখন যেহেতু একটি ছবি চলছে, তা প্ল্যানিংও চলছে আমাদের মাথায়, আমরা আলোচনাও করেছি এবং এই আর্টিস্টটি আমার খুব প্রিয় আর্টিস্ট, ঠিক আছে, নাম বলছি, বলতে কোনো আপত্তি নেই, আফতাব সিকদার। আমি দেখছি উনি যদি আমাদের সাথে কাজ করতে রাজি হন তাহলে তো বাংলাতে একটি ছবি হবে যেখানে আফতাব কাজ করবে। আর মেয়েদের মধ্যে রানী মুখার্জি আমার অলওয়েজ ফেভারিট। আজকে একটা প্রশ্ন দিয়ে আমি শেষ করতে চাইছি। এই যে আপনার এখন জীবন চলার, আপনার তো অনেক এজ বা বয়স হয়ে যায়নি, পারিবারিক দিকটা না হয় আমি বাদই দিলাম, যে প্রেম ভালোবাসা বিয়ে এগুলো নয় বাদই দিলাম, কিন্তু আপনার প্রফেশনাল লাইফে, প্রফেশনে আপনি নিজেকে কোথায় দেখতে চাইছেন, কিভাবে আপনি নিজেকে ওভারকাম করবেন বা নিজেকে নিয়ে যাবেন, কি স্বপ্ন আপনার, সেটা একটু। দেখুন, আমাদের এই প্রফেশনটা মানে প্যাশন থেকেই তো এই প্রফেশনে আমরা, হ্যাঁ, তো এই প্রফেশনটাকে আমরা প্রচন্ড ভালোবাসি আমরা বা আমি, হ্যাঁ, তা ভালোবাসাটা থাকবে যতদিন বেঁচে থাকবো। আর বলে না ফিল্ম ইন্ডাস্ট্রি এরকম একটা প্রফেশন যে লাইট ক্যামেরা অ্যাকশন, যারা একবার চলে আসে না আজীবন, ওই বলে না মরার আগের দিন পর্যন্ত ওটার সঙ্গে ওনারা থাকতে চান। আমাদের যে আগামী দিনে যে প্রজেক্টগুলি আছে আমরা অবশ্যই তাদেরকে নিয়ে আমরা কাজ করতে ইচ্ছুক, আপনাদের মেইন স্ট্রিমের আর্টিস্টদের নিয়ে। ভালো লাগলো শুনতে। নমস্কার। নমস্কার, ভালো থাকবেন।